কোন মাধ্যমে সবথেকে বেশি পরিমাণে উৎপাদ গঠন হবে এবং সার্জিপ নীতি অনুযায়ী অধিক প্রতিস্থাপিত যে অ্যালকিন, সেই কোন অ্যালকিনটা প্রধান উৎপাদ হবে সেটা আমরা বিস্তারিত জানতে পারবো। তো এখন আমরা জানবো যে আসলে আমাদের সাইজিফ নীতি বা সেইজিফ নীতি, এই নীতিটা কি। এই নীতিটা হচ্ছে যে হ্যালোজেনো অ্যালকেন বা যেটাকে আমরা একটু আগে জানলাম যে অ্যালকাইল হ্যালাইড, এই হ্যালোজেনো অ্যালকেনের হ্যালোজেনযুক্ত কার্বনের সন্নিহিত যে বিটা কার্বন পরমাণুতে কম সংখ্যক হাইড্রোজেন থাকে, প্রধানত তা থেকে হাইড্রোজেন এবং পাশের কার্বনের হ্যালোজেন মিলে হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে অ্যালকিন গঠন করে। যেমন 2-ব্রোমোবিউটেন অ্যালকোহলীয় মাধ্যমে 2-বিউটেন প্রধান উৎপাদ এবং 1-বিউটেন গৌণ উৎপাদ গঠন করে। দেখো এখানে কিছু বিষয় হয়তোবা তোমাদের কাছে স্পষ্ট হতে পারে যে আলফা অ্যালকেন বা বিটা অ্যালকেন, এই অ্যালকেনগুলো আসলে কি, বা হ্যালোজেনো অ্যালকেন এগুলো আসলে কি। তো আমি সেগুলো তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। সাধারণত হ্যালোজেনো অ্যালকেন বলতে বোঝানো হচ্ছে যে অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, হ্যালোজেনো অ্যালকেন, হ্যালোজেনো অ্যালকেন মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, খুব সহজভাবে যদি বলা হয় অ্যালকাইল হ্যালাইড। এখন CH3 CH2 CH2 CH এইখানে ধরলাম আমাদের ক্লোরিন রয়েছে, এইখানে আবার ধরলাম আমাদের CH3, এইটা অর্থাৎ এই যৌগটা হচ্ছে আমাদের কি 2-ক্লোরো মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন, 2-ক্লোরো পেন্টেন। এটা হচ্ছে আমাদের একটা হ্যালোজেনো অ্যালকেন। তো এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে যে আলফা কার্বন এবং বিটা কার্বন, এই দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে। আলফা কার্বন এবং বিটা কার্বন, দেখো ভালোভাবে একটু লক্ষ্য করে দেখো। আলফা কার্বনটা হচ্ছে সেই কার্বন হ্যালোজেনো অ্যালকেনের মধ্যে যে কার্বনে আমাদের হ্যালোজেন পরমাণুটা যুক্ত রয়েছে। হ্যালোজেনো অ্যালকেনের মধ্যে যে কার্বনে আমাদের হ্যালোজেনটা যুক্ত রয়েছে সেই কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন, অর্থাৎ বিজ্ঞানী সাইজেফ বা শেডজেফ উনি বলছেন আর কি। এটা হচ্ছে আমাদের আলফা কার্বন। তার পার্শ্ববর্তী কার্বনটা হচ্ছে আমাদের বিটা কার্বন। ঠিক একইভাবে এই পাশের কার্বনটা হচ্ছে আমাদের বিটা কার্বন, এবং তারপরে আলফা বিটা গামা এভাবে যেতে থাকবে। তো এই যে আমাদের দুইটা বিটা কার্বন আমরা পেলাম, পার্শ্ববর্তী দুই কার্বনে আমরা দুটো বিটা কার্বন পেলাম। এই দুই বিটা কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে একটাতে হাইড্রোজেন সংখ্যা, দুই বিটা কার্বনের মধ্যে একটাতে হাইড্রোজেনের সংখ্যা 2টা আর একটাতে হাইড্রোজেনের সংখ্যা 3টা, তাই না? এখন আমাদের যদি এই রিঅ্যাকশনটা সম্পন্ন হয়, অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি আবারও বলছি যে এটা কিন্তু আমরা সাইডজেফ নীতি বা সেইজেফ নীতি বা সাইজেফ নীতি, এই নীতিটা নিয়ে আলোচনা করছি। তো এই যে হ্যালোজেনো অ্যালকেন, এই হ্যালোজেনো অ্যালকেনের আলফা কার্বনে আমাদের কি থাকে, সাধারণত হ্যালোজেন যে কার্বনে যুক্ত থাকে সেই কার্বনটা হচ্ছে আমাদের আলফা কার্বন, এবং পার্শ্ববর্তী দুই কার্বন হচ্ছে আমাদের বিটা কার্বন। তো বিটা কার্বনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটাতে হাইড্রোজেন সংখ্যা রয়েছে 2টা আর একটাতে হাইড্রোজেন সংখ্যা রয়েছে 3টা। তাহলে এইরকম হ্যালোজেনো অ্যালকেনের ক্ষেত্রে যদি আমাদের অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তবে আমরা দুই ধরনের উৎপাদ পাবো। উৎপাদ নাম্বার 1 CH3 CH2 CH2 বন্ড CH ডাবল বন্ড CH2, এইটা একটা উৎপাদ পাবো। আর একটা উৎপাদ পাবো 2 নম্বর উৎপাদ, সেটা হচ্ছে CH3 CH2 CH ডাবল বন্ড CH বন্ড CH3। তো এই যে উৎপাদটা আমরা এখানে পেলাম,
এই উৎপাদটা আমরা পাবো 20% এবং এই উৎপাদটা পাবো আমরা 80%। তো এখন দেখো, ভালো করে একটু লক্ষ্য করে দেখো। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের মূল প্রোডাক্ট, এবং বাই প্রোডাক্ট হিসেবে পাবো আমরা পটাশিয়াম, এটা পাবো পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। আচ্ছা, এখন এই সাইজেফ নীতি বা শেডজেফ নীতি যেটা রয়েছে, এই সাইজেফ নীতি এবং শেডজেফ নীতিটা আরেকবার একটু তোমাদের বিশ্লেষণ করে দেখাই। যে সাধারণত হ্যালোজেনো অ্যালকেন, এই যে হ্যালোজেনো অ্যালকেন, এই এক্সাম্পলটা হচ্ছে আমাদের হ্যালোজেনো অ্যালকেন। এই হ্যালোজেনো অ্যালকেনের হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে সেই কার্বনটাকে বলা হচ্ছে আলফা কার্বন, এবং তার পার্শ্ববর্তী কার্বনটাকে বলা হচ্ছে বিটা কার্বন। এই কার্বনে, আলফা কার্বনের এই কার্বনটা হচ্ছে বিটা কার্বন, তারপরে কার্বন গামা কার্বন। ঠিক একইভাবে এই কার্বনের এই পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের হ্যালোজেনো অ্যালকেন যদি অ্যালকেনের সাথে যদি আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তবে যে বিটা কার্বনে আমাদের কি রয়েছে, কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে, এবং একটা বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন রয়েছে আর একটা বিটা কার্বনে কি আমাদের বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে, তাই না? তাহলে যে বিটা কার্বনে বেশি সংখ্যক হাইড্রোজেন রয়েছে সেই বিটা কার্বনে এবং আলফা কার্বন এবং বিটা কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন তৈরি হয়, দেখো প্রোডাক্ট হিসেবে আমরা দ্বিবন্ধনটা পেয়েছি এখানে। আর আবার আরেকটা কম হাইড্রোজেন সংখ্যক যে বিটা কার্বনটা রয়েছে, এই আলফা কার্বন এবং এই বিটা কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন তৈরি হয়, তাহলে দুই রকম প্রোডাক্ট আমরা পাবো। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আমরা 20% পাবো, এবং এই দ্বিতীয় প্রোডাক্টটা আমরা পাবো 80%। এটি হচ্ছে বিষয়। আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এটি ছিল আমাদের সাইজেফ নীতি বা শেরজেফ নীতি, ঠিক আছে? আচ্ছা, এখন এলিমিনেশন রিয়াকশন বা ইওয়ান রিয়াকশন, এই রিয়াকশনগুলো দুই ধরনের হয়। অর্থাৎ এলিমিনেশন রিয়াকশনটা আমাদের দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে E1 রিয়াকশন আর একটা E2 রিয়াকশন। তো আমরা এখন সেই রিয়াকশনটা দেখব। দেখো, অপসরণ বিক্রিয়া, এলিমিনেশন বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে E1, এক নম্বর হচ্ছে E1 রিয়াকশন, আর একটা হচ্ছে E2 রিয়াকশন। এলিমিনেশন দুই প্রকার, একটা E1 রিয়াকশন এবং E2 রিয়াকশন। অর্থাৎ যেটাকে মূলত বলা হচ্ছে যে E1 বা ইউনিমোলিকুলস, হ্যাঁ, এলিমিনেশন ইউনিমোলিকুলস বা একাণবিক সাধারণত যেটাকে বলা হচ্ছে, এবং বাইমোলিকুলস অর্থাৎ E2 রিয়াকশন। তো আমরা এখন E1 রিয়াকশন নিয়ে আলোচনা করব। এই E1 রিয়াকশনটা কি এবং E1 রিয়াকশনটা কিভাবে সম্পন্ন হয়। E1 রিয়াকশন and mechanism, E1 রিয়াকশন এবং এর মেকানিজম। তো E1 রিয়াকশনের মেকানিজমটা কি বা E1 রিয়াকশনটা কিভাবে সম্পন্ন হয়? সাধারণত E1 রিয়াকশন বা এই মেকানিজমটা আমাদের দুই ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে যে আলফা কার্বন এবং লিভিং গ্রুপ রয়েছে তাদের উপস্থিতিতে সিগমা বন্ধন বিভাজিত হয় এবং লিভিং গ্রুপটি অ্যানায়ন রূপে অপসারিত হওয়ায় একটি কার্বোক্যাটায়নের সৃষ্টি হয়। এটি বিক্রিয়ার হার নির্ণায়ক একটা ধাপ। এখন এই যে বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপটি রয়েছে, যেহেতু বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপে শুধুমাত্র বিক্রিয়ক অণু অংশগ্রহণ করে, তাই একে বলা হয় E1 বা এলিমিনেশন ইউনিমোলিকুলস। এক্ষেত্রে বিক্রিয়ার হার শুধু বিক্রিয়ক অণুর ঘনমাত্রার উপর নির্ভর করে প্রথম ধাপে, এবং দ্বিতীয় ধাপে
ক্ষারক দ্বারা বিটা কার্বন থেকে সাধারণত একটি প্রোটন